আব্বাজান, আমাদের যে সকল সৈন্যবাহিনী রয়েছে তারা কি এই কাজের জন্য যথেষ্ট? তারা জনগণকে নাজেহাল করে ফেলেছে। আমুনের সামরিক ঘাঁটি আর পূর্বের ন্যায় নেই। তাদের শক্তি সামর্থ্য অতীতের ন্যায় উদ্বেগেরও নয়। সকল খোদা ইবাদতের যোগ্য নয়। খোদার উচিত নিজস্ব প্রয়োজন না থাকা। তার জায়গা ও বাসস্থান আবশ্যক নয়। তার আহার করা ও ঘুমানোর প্রয়োজন নেই। খোদা তাআলা তার বান্দাদের সেবায় সর্বদা নিয়োজিত। আমি অতিষ্ঠ হয়ে গেছি। কি চাও তুমি? দিনরাত এভাবে কেন অনুসরণ করছো? কিছুই না, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে ভালোবাসি জন্যই সবসময় আপনার খেদমতে হাজির থাকি আমার বানু। আর আপনি যদি সেটা অপছন্দ করেন তাহলে এখন থেকে আমি সেটা আর করব না। জানো কিছু? ইউজারশিপকে এত নজরদারিতে রাখা হচ্ছে কেন? জানি না, কিন্তু আমি অসংখ্যবার লক্ষ্য করেছি। তবে আমি আশা করছি এই দৃষ্টি খারাপ কোনো নিয়তে না। হ্যাঁ, তোমাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, এখন দেখছি তুমি একটা মূর্খ। দরুদ খোদাবান্দেগার পুতিফারের উপর। দরুদ মিশরের প্রধান সেনাপতি আলী জনাব পুতিফার। তোমাদের উপরেও দরুদ, রুদামুন ও ইউজারশিপ। অনেকদিন শামশির হাতে নেওয়া হয়নি। আমার সঙ্গে লড়বে? লড়াই নয়, যদি পরীক্ষা নেবার অভিপ্রায় থাকে তাহলে বান্দা রাজি আছে। আমেনহোতেপ মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন। সে তাদেরকে কোণঠাসা করতে চাইছেন। তারা অধিক শক্তিশালী হয়ে গেছে আর মিশরের আভ্যন্তরীণ বিষয় নাক গলানো শুরু করেছে। এটা অত্যন্ত বিপজ্জনক জনাবে আলী। বর্তমানে আমুনের খাদেমদের শক্তি ও সামর্থ্য প্রচুর জনাবে আলী। সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে আর আমাকে আদেশ দিয়েছে সৈন্য সমাবেশ ঘটাতে। আমেনহোতেপের উচিত হচ্ছে জনাবে মালিক সাধারণ মানুষের উপর আমুন ও তার খাদেমদের প্রভাব চিন্তা করা।
আমিন হতেবের জীবনও বিপদে আছে জনাবে মালিক। এক মুহূর্তের জন্য তাকে একাকী করবেন না। আপনার উচিত তার দিকে লক্ষ্য রাখা জনাবে মালিক। তাই নাকি? এখানে তার শত্রুকে? সেটা যে কেউ হতে পারে জনাবে মালিক। হতে পারে সে রাজমহলেরই কোনো অধিবাসী। আমেন হতেফের দুশ্মন তো সর্বদাই রয়েছে। আমি বানুতিকে একবার লক্ষ্য করে দেখেছি। তিনি আমুনের ভক্ত ও অজ্ঞামোহরের অত্যন্ত বিশ্বস্ত। আজব ব্যাপার। আমেন হতে বাজ এই কথাটি ঝগড়ার সময় বানুতিকে বলেছিল। তাকে বিশ্বাসঘাতক এবং আমেন হতেবের বিশ্বস্ত বলে অভিহিত করেছিল। জনাব আমেন হতেবের হেফাজতে থাকবেন। সত্যি তার অনেক বিপদ। বানুতির খাদেম আপনার জন্য বার্তা পাঠিয়েছেন ধর্মগুরু। বানুতির আদেশ এটা আপনার নিজ হস্তে দিতে। আমার পক্ষ থেকে বানুতিকে শুকরিয়া জানাবে। তুমি এক্ষুনি আমার সঙ্গে এসো। আলী জনাব, কিছু ঘটেছে? আলী জনাব মহান পুরোহিত অজ্ঞামোহর, সাবধান হন। আপনার নিযুক্ত কিছু সিপাহী এবং খাদেম মিশরের বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমিন হতেব আমাদের প্রধান সিপাহসালারকে আমুন মন্দিরে হামলার আদেশ দিয়েছেন। উত্তম হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও গোলযোগ সৃষ্টি বাদ দিন এবং আমিন হতেবের পদক্ষেপ গ্রহণের পূর্বেই ক্ষমা প্রার্থনা করে এই বিবাদের আগুন এখানেই নিভিয়ে ফেলুন। তাহলে এখন কি করব? আমরা কি ক্ষমা চাইব? বানুতি অত্যন্ত চতুরতার সাথে আমাদের বিপদ সম্পর্কে সচেতন করেছে, অথবা সহজ সরল মনে তার স্বামীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছে এবং তার নকশা সম্পর্কে আমাদের সচেতন করেছে। যাই হোক না কেন, বিপদ কিন্তু আমাদের সম্মুখীন। ঠিক আছে, কিন্তু জনাব এখন কি সিদ্ধান্ত নেবেন? আমাদের উচিত হচ্ছে এখন আমেন হতেফের দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করা এবং বিপদ এখানেই থামিয়ে দেয়া, অথবা সচেতনতার সাথে দুশ্মনের হামলার জন্য প্রস্তুত হওয়া এবং লড়াই করা। আমি দ্বিতীয় পথ পছন্দ করি। ক্ষমা প্রার্থনা আমুনের মন্দিরের জন্য তুচ্ছ তাচ্ছিলের সামিল। তাছাড়া এতে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। দুশ্মনের হামলার পূর্বেই হামলা করা উচিত। তুমি কি করে বুঝলে যে আমরা ওদেরকে হামলা করলেই বিজয়ী হব? যদি পরাজিত হই তাহলে
আমি ক্ষমা প্রার্থনা ও সন্ধিকে অতি কার্যকরী মনে করছি জনাব। আমি হামলার ব্যাপারে একমত, তবে ওইভাবে নয় যেইভাবে আমেন হাতেফ বলেছে। আমাদের দুশমন একজন, আমেন হাতেফ। আমরাও তাহলে একজনকে দিয়েই হামলা করব। এই নেক উদ্দেশ্য হাসিলের জন্য আমেন হতেফের খুবই ঘনিষ্ঠ একজন দরকার। আমার মনে হয় আমি আমিন হতেপের খুবই ঘনিষ্ঠ একজনকে পেয়ে গেছি। ইনসান হচ্ছে আশরাফুল মখলুকাত, যার অর্থ হচ্ছে সৃষ্টির সেরা। আমরা বোধ বুদ্ধি সম্পন্ন, আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই, আমরা অনুভব করতে পারি, বিবেক দিয়ে চিন্তা করতে পারি, যেটা অন্য কোনো জীব পারে না, আর সে কারণেই তারা নিচু স্তরের। অতএব আমরা সকল জীবের মধ্য থেকে সৃষ্টির সেরা জীব। কিন্তু আমরা তো জানি আমুন সবার থেকে সেরা। আমুন তো পাথরের তৈরি, সেটা একজন শিল্পী তৈরি করেছে। অতএব এটা তো বোঝাই যাচ্ছে যে আমুনকে যে তৈরি করেছে সে তার থেকে সেরা নয়। অর্থাৎ হস্তনির্মিত কোনো কিছুই তার শিল্পীর থেকে সেরা নয়। আপনার খোদাকে দেখা যায়? খোদা তাআলা তো দৃষ্টিসীমানার ঊর্ধ্বে, অতএব তাকে দেখা যাওয়া উচিত নয়। সে একজন বিজ্ঞ ও প্রজ্ঞাবান, শিক্ষকের গুণাবলী সম্পন্ন। কে বিশ্বাস করবে কিছুদিন আগেও সে একটা আদুরে বালক ছিল, এখন সে রাজমহলের সকল কাজের কাজই। তুমি কি ইউজারশিপের বেড়ে ওঠা ও উন্নতিতে সন্তুষ্ট নাও? না না, আমার দৃষ্টিতে সে খুবই যোগ্য। সে একজন বিজ্ঞ ও জ্ঞানী যুবক। আমি সব বিষয়ে ইউজারশিপের সাথে সলা পরামর্শ করি, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হইনি। আমি তার জন্য ভীষণ ভয় পাচ্ছি। উচিত ছিল লক্ষ্য রাখা যাতে ইউজারশিপ সকলের সামনে হাজির না হয়। ইউজারশিপ অত্যন্ত সুদর্শন। মিশরের নারীরা তাদের কামনা বাসনা দিয়ে তাকে ফাঁদে ফেলতে পারে। এটি স্বভাবগত। একজন সুদর্শন চেহারার অধিকারী যুবককে প্রত্যেক নারী চাইবে আকৃষ্ট করতে। যদি তার রাজমহলের বাইরে যাতায়াতের অনুমতি থাকত, তবে এতদিনে হাতছাড়া হয়ে যেত। জনাব ইউজারশিপ, জনাব হানিফার অবস্থা ভালো নয়। জলদি করে রুদামুনকে খবর দাও। বাচ্চারা তোমরা এখানে বসে থাকো, আমি জলদি ফিরব। আপনি এখন কেমন আছেন? আমার পুত্র ইউজারশিপ, চিন্তিত ছিলাম তোমাকে না দেখে মারা যাব। এখন আমি অনেক খুশি। জনাব তত্ত্বাবধায়ক, এসব কি বলছেন আপনি? আপনি সুস্থ হয়ে যাবেন, খুব দ্রুতই ভালো হয়ে যাবেন। একটু চুপ করুন, যতক্ষণ সময় আছে আমার কথাগুলো বলি। আমার পুত্র ইউজারশিপ, তুমি রাজমহলের সকল বিষয় অবগত এবং সকলের চাইতে উত্তমভাবে এটি পরিচালনা করতে পারবে। তুমি এই রাজমহলে বসবাসের মধ্যে কল্যাণ ও নেক নিয়ে এসেছ। আমার অনুপস্থিতিতেও তুমি সকলকে ভালোবাসবে, সকলে তোমাকেও ভালোবাসবে। তুমি এই জায়গাটি সঠিকভাবে পরিচালনা করবে। নিশ্চয়ই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আর অবশ্যই আপনার উপস্থিতিতে নিয়ামত সফল কাম হবে। কি ব্যাপার, তোমার কি হলো হানিফার? আমাদের রাজমহলের তত্ত্বাবধায়কের অবস্থা এখন কেমন? জনাব পুতিফার, অভিনন্দন এই কারণে যে শেষ মুহূর্তে আপনার সঙ্গে
দেখা হচ্ছে রাজমহলের অধিবাসীগণ ইউজারশিপকে পছন্দ করে আর নিঃসন্দেহে তার ফরমানের প্রতি অনুগত পোষণ করবে। আমি আশা করব যে ইউজারশিপের বয়স কম হলেও তোমার জায়গায় আমি তাকেই নির্বাচিত করব। রাজমহলের কার্যাবলী নিয়ে আমি চিন্তিত নই, আমি চিন্তিত তোমাকে নিয়ে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি আপনার রাজমহলের সকল অধিবাসী এবং পুত্র ইউসুফের উপস্থিতি স্বীকার করে নিচ্ছি যে মিশরের খোদার আইনের বিপরীতে ভিন্ন এক খোদার প্রতি ঈমান এনেছি এবং পরকালের জিন্দেগিতে শান্তি দান করেন। আমি যার কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছি চাইছি সে যেন আমার জন্য দোয়া ও প্রার্থনা করেন। সে যেন আমাকে ক্ষমা করে দেন। হে খোদা তাআলা, জনাব হানিফারকে তোমার রহমতের ছায়ায় স্থান দাও। আমি আরো একবার সহানুভূতিশীল একজন পিতাকে হারালাম। হানিফার একজন মহান ও দয়ালু ব্যক্তি ছিলেন। আমি আশা করছি পরকালেও তিনি শান্তিতে থাকবেন। আমাদের হানিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হতে হবে। তার জন্য বিশেষ কফিনের ব্যবস্থা করো। তাকে পশ্চিমে নিয়ে যাবে, অবশ্যই মমি করে রাখবে আর তার সঙ্গে প্রয়োজনীয় সব কিছু দিয়ে দেবে। হে মহান আমুন, তোমাকে ছাড়া আমার আর কোনো আশা নেই। কেন আমাকে সাহায্য করছো না? আমি কি তোমার দরবারে প্রয়োজনীয় জিনিসপত্র হাদিয়া স্বরূপ দেইনি? স্বর্ণ মুদ্রা সহ অসংখ্য প্রয়োজনীয় জিনিসপত্র দেইনি? তোমাকে সাজাতে মূল্যবান অলংকার ও পোশাক পরিচ্ছদ দিয়েছি, তাহলে কেন সাহায্য করছো না? যদি তুমি বান্দাদের চাহিদা পূরণ করতে না পারো, তাহলে কেন আমরা তোমার ইবাদত করব? কেন তোমার সামনে মাথা নত করব? কার কাছে হাত পাতবো? কিন্তু আমার বানু, আপনি হচ্ছেন আমুনের সহধর্মিনী এবং তার ইলাহিদের একজন। কিভাবে আশা করেন আমুন আপনাকে ইশক করতে সাহায্য করবে? কোনোদিনই করবে না। থামো বলছি। কেন আমাকে রাগান্বিত করছো? এটা কেন বুঝতে পারছো না? যদি আমি আমুনের খেদমতগারদের সহধর্মিনীদের ঘরে থাকতাম, তাহলে তারা আমাকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করত। তাহলে ইউজারশিপের প্রতি হাত বাড়ালে কি সমস্যা? বানু, আপনি কেন বুঝতে পারছেন না আমুনের খাদেম? চুপ করো তুমি। আমি আর কিছু শুনতে চাই না। ঠিক আছে আমার বানু, যদি আমাকে অপমানিত করে আপনি আনন্দিত হন, তাহলে আমি নিশ্চুপ থাকছি। কিন্তু এতে আমার কি কোনো দায় আছে? তুমি দায়ী। তোমার তীর্যক কথা দিয়ে আমার মনকে বিষাক্ত না করে সুন্দর একটি পথ বলে দাও কারিমামা। আমি তো পূর্বেও বলেছি,
কিন্তু আপনি কর্ণপাত করেননি। কেন জনাব পুতিফারের কাছে যাচ্ছেন না? যেভাবে আপনি তার মাধ্যমে ইউজারসিফকে কারাগারে পাঠিয়েছেন, ঠিক একইভাবে তার মাধ্যমে ইউজারসিফকে আজাদ করুন। পুতিফার আমার কাছে জানতে চাইবে না যে কেন আমি তাকে জেলে পাঠালাম আর কেনই বা এখন তাকে ছাড়াতে চাচ্ছি? তোমার প্রস্তাব তোমারই মতো, কারি মামা। কারি মামা। জি আমার বানু। ভুল কি আমার নাকি এই আয়নার? আমাকে বিবর্ণ মনে হচ্ছে কেন? আপনি চিন্তিত হবেন না আমার বানু, সাজসজ্জা করলে সব ঠিক হয়ে যাবে। আমি মলিন হয়ে গিয়েছি। যদি এই বিষণ্ণতা এভাবেই অব্যাহত থাকে, তাহলে ইউজারসিফ যেদিন মুক্তি পাবে তার সামনে কিভাবে দাঁড়াবো? নিজেকে কষ্ট দেবেন না। আপনি এখনো মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী, অতীতের মতোই সদা প্রফুল্ল, জওয়ান এবং সুদর্শনা। আমি পারবো না এই বিরহ সহ্য করতে। আমাকে কিছু একটা করতেই হবে। ইউজারসিফ কি করে তালা ভেঙে ফেললো? এমনকি আমি দেখলাম সে এই দরজা স্পর্শও করেনি। তুই নিজেই ভেঙে গেছিস, ঠিক আমারই মতো। তোমার মনে আছে একে অপরকে দুজন কত ভালোবাসতো? এটা কি জিন্দেগি? পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও এর চেয়ে অধিক আনন্দের। বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে। দরবারের চিকিৎসক সিনহুকে খবর দাও। আলী জনাব পুতিফারের হাল হাকিকাত ভালো মনে হচ্ছে না। দেখেছি আমি। আমার কিছুই করার নেই। তার চিকিৎসক দরকার, আমাকে নয়। আমাকে দেখে তার অবস্থা আরো খারাপ হচ্ছে। হৃৎপিণ্ড ঠিক মতো কাজ করছে না। উচিত হলো ক্রোধ ও পেরেশানিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর পরিপূর্ণ বিশ্রামে থাকা। আমি কিছু ঔষধ আপনার জন্য প্রস্তুত করেছি, প্রতিদিন নিয়ম মতো খাবেন। আর ঔষধ শেষ না হওয়া পর্যন্ত চলাফেরা সম্পূর্ণ নিষেধ। কি করছেন আলী জনাব? আপনার অবস্থা খুবই খারাপ, আপনার বিশ্রাম দরকার।
মিশরের শ্রেষ্ঠ চিকিৎসক সিনহুর কথায় বিশ্বাস থাকা সত্ত্বেও বিশ্রাম নিতে পারছি না। চলাফেরা আপনার জন্য বিপজ্জনক। মিশরের অর্থমন্ত্রী দিনরাত আমাকে তালাশ করে যাচ্ছে, কিন্তু তোমাকে কথা দিচ্ছি ফিরে এসে তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। শুনুন, আমি কিন্তু বাদশাহ আমেনহোতেবকে বলে আপনার সমস্ত কাজ কেড়ে নেব। আমি চিকিৎসার দায়ভার গ্রহণ করব না আলী জনাব। দেখেছো কারি মামা, জাতাকলটা গমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে। সময়ও ঠিক এভাবেই মানুষকে পিষে দেয়। ইউজারসিফ 8-9 বছর হলো জেলখানায় রয়েছে, কিন্তু জুলেখাকে দেখে মনে হচ্ছে তার বয়স 20 বছর বেড়ে গেছে। নিজের কাছে নিজেই অপরাধী। ইউজারসিফকে জেলখানায় পাঠিয়ে এখন নিজে নিজেই কেমন কষ্ট পাচ্ছে। এই মাথা ব্যথা আমাকে কতল করে ফেলবে। জলদি সিন হয়েকে ডাকো, সিন হয়েকে ডাকো তাড়াতাড়ি। যাও। যাও। আপনি অতিরিক্ত পান করছেন আলী জনাব। আপনার মাথা ব্যথা বিমারির মূল কারণ এই শরাব। আমার একমাত্র আরামের ঔষধ এটাই। যদি এটা আমাকে ডুবিয়ে না রাখতো তাহলে আমি অনেককেই কতল করে ফেলতাম। মিশরের মহামান্য বাদশাহ জনাব আমেনহোতেব দীর্ঘজীবী হোক। ইরানুস, 1 গ্লাস পানি নিয়ে এসো, আলী জনাবকে ঔষধ খাওয়াতে হবে। তুমি কি চাও বানতি যে আমার মাথা ব্যথা ভালো হোক? যদি তাই চাও তাহলে কেন মাথা ব্যথার কারণ ফাঁস করছো না? আপনার মাথা ব্যথার মূল কারণ অতিরিক্ত শরাব পান। এটা কিন্তু আমি আগেই বলেছিলাম বানু, কিন্তু মিশরের মহান বাদশাহ আমার কথা বিন্দু মাত্র কর্ণপাতই করেন না। আমার একমাত্র ঔষধ হচ্ছে শরাব, আর শরাবই পারে আমাকে প্রশান্তি দিতে। সাময়িক প্রশান্তি হলেও এটা আপনার মৃত্যুর কারণ হবে। কেন বাহানা করছো? আমার মাথা ব্যথা কমাতে পারে এমন কিছু বলো। আলী জনাব, আমাকে মাফ করবেন। যদি আপনি শরাব ত্যাগ না করেন তাহলে আমি বাধ্য হব আপনার অস্ত্রোপচার করতে আর মাথার থেকে মগজের পোকাগুলো বের করে নিয়ে আসতে। যে পোকাগুলো আমার মগজ খাচ্ছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সেগুলো হলো আমুনের ইবাদতখানার খাদেম, এবং যতদিন পর্যন্ত না তাদের খতম করছি আমি সুস্থ হব না। আমি সুস্থ হব না, আর অস্ত্রোপচারও করব না, কারণ মগজে অস্ত্রোপচার মানে জীবিত থাকার সম্ভাবনা খুব কম। তাহলে শরাব ত্যাগ করুন। কি বললে এটা? শরাব ত্যাগ করব? তাহলে এটা খাবো। আজকের শরাবটা খুব ভালো বানিয়েছিস ইরানুস, কম পরিমাণ দিয়েছিস, কিন্তু আমি শুধু আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান দিয়ে বলতে পারি যে বিপদে রয়েছেন, নিজের দিকে লক্ষ্য রাখবেন।
তার মানে কি তোর সময় ফুরিয়ে এসেছে আমেন হতে? কি করছো ইউজারশিপ? ফুল গাছগুলোর পরিচর্যা করছিলাম। সে যে কাজটি করে একেবারে জীবন দিয়েই করে। ইউজারশিপের কাছে কোনো পার্থক্য নেই, হোক সেটা ফুল চারা রোপণ, হোক সেটা ইনসানদের হেদায়েত।
সকলে বাইরে যাও। শোনোনি, আমি বলেছি সকলে বাইরে যাও। তুমি না, তুমি তুমি থাকো শুধু। যা বলছি ভালো করে শুনবে। তোমার আম্মা জান আমুনের ভক্ত এবং খুবই গোড়া। সে রাষ্ট্রীয় কাজে কোনোভাবেই যেন হস্তক্ষেপ করতে না পারে। আমাকে মমি করার পর আমি যে কবরটা তৈরি করেছি সেখানে আমাকে দাফন করবে, কিন্তু আমুনের কোনো কিছু আমার সঙ্গে দিয়ে দেবে না। কারণটা হলো এই যে আমি আমুন খোদাকে বিশ্বাস করি না। আর একটা কথা, আমুনের খাদেমগণ বিপজ্জনক, আর আমুনের খাদেমগণ আইন নিজেদের ভোগে ব্যবহার করেন আর নিজেদের লাভের জন্য তারা যে কোনো ধরনের কাজ করতে পারে। তাদের বিশ্বাস করবে না, তাদের জোরালো সুপারিশ পুতিফারকে জানাবে। সে বিশ্বাসের খেয়ানত করবে না। তোমার আম্মাজানকে সম্মান করবে কিন্তু বিশ্বাস করবে না। তোমার স্ত্রী নেফ্রদিতিকে ভালোবেসো, তুমি একাধিক সন্তানের অধিকারী হবে। আমি চাই না আমার বংশ নির্বংশ হোক, আর আমার মিশরের ঐতিহ্যকে সমুন্নত রেখো, বিলুপ্ত যেন না হয়ে যায়, বিলুপ্ত না হয়ে যায়। খুব দক্ষতার সাথে রাজকার্য পরিচালনা করবে। আমি তোমার কাছে আশা করছি যে তুমি খুব দক্ষতার সাথে এই পাপাচারীদের অবশ্যই শাস্তি প্রদান করবে। খোদা হাফেজ।
সকল তাজিম অর্ধ নিমজ্জিত থাকিবে। আজ তৃতীয় আমেন হতেবে সূর্য অস্তমিত হলো, আগামীকাল চতুর্থ আমেন হতেবে সূর্য উদিত হবে। আজকে তৃতীয় আমেন হতেবকে মমি করা হবে, আর আগামীকাল চতুর্থ আমেন হতেবকে সিংহাসনে বসানো হবে। প্রথম রজনীতে 7টি পুষ্ট গরু দেখলাম, যেগুলো নীলনদ থেকে বের হয়ে এলো এবং নীলনদের তীরে ঘাস খেতে লাগলো। ঠিক সেই সময় নদী শুকিয়ে গেল এবং 7টি হ্যাংলা পাতলা গরু নীলনদ থেকে বের হয়ে এলো এবং নদীর তীরের গরুগুলোকে হামলা করে গিলে ফেলল। দ্বিতীয় রজনীতে গরুগুলা ছাড়াও 7টি সবুজ পুষ্ট গমের দানা দেখলাম। এরপর পরই 7টি শুকনো রোগা গমের দানা দেখলাম। সেই দানাগুলো সবুজ সতেজ ফসলগুলোকে আক্রমণ করে নষ্ট করে ফেলল। জনাব অজ্ঞামোহরের খাদেমগণ আমার খোয়াবের ব্যাখ্যা পূর্বেও শুনেছে এবং আজ পর্যন্ত সময় চেয়েছে যেন ব্যাখ্যা করতে পারে। এখন কি আমার খোয়াবের ব্যাখ্যা বলবেন? আচ্ছা, কি হয়েছে আমাদেরকে বলুন, আমরাও শুনি। আমি অসংখ্যবার তালাশ করেছি, নক্ষত্র ও তারাপুঞ্জিদের অবস্থান নির্ণয় করেছি, মৃতের আত্মরাত অন্বেষণ করেছি, শয়তান ও প্রেতাত্মাদের সহযোগিতা কামনা করেছি যেন আপনার খোয়াবের ব্যাখ্যা করতে পারি, কিন্তু এমন কোনো খোয়াব নেই যেগুলি আমরা ব্যাখ্যা করতে সক্ষম হইনি, কিন্তু আপনার খোয়াব একেবারেই ভিন্ন। এই খোয়াবের ব্যাখ্যা দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব নয়। মহামান্য বাদশাহ, আমরা তিনজনই আমাদের জাদুশাস্ত্র ও সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের সকল খোয়াব বিশ্লেষণকারীদের ব্যাখ্যা হচ্ছে প্রাগৈতিহাসিক কাল থেকে গরুকে মিশরের জন্য বছর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আপাতত এটাই পেয়েছি। বছর?
বছর। পাহাড় খুঁড়ে ইঁদুর বের হয়েছে, আর নীলনদ থেকে মশার জন্ম হয়েছে। আমার খোয়াবের ব্যাখ্যা হলো গরু মানে বছর। আচ্ছা ইউজারসিফ, এবার তুমি বলো, তোমার খোয়াবের ব্যাখ্যা দেওয়ার পালা। ব্যাখ্যা নয় আলী জনাব, আমি আপনার খোয়াব রূপান্তর করে বলতে চাই। ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে পার্থক্য কি রয়েছে? খোয়াব ব্যাখ্যার মূল ভিত্তি হচ্ছে অনুমান ও ধারণা, তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয়। কিন্তু রূপান্তরের মূল হাকিকত হচ্ছে আধ্যাত্মিকতা। তাই আমি যা কিছু রূপান্তর করব তা নিঃসন্দেহে ঘটবে এবং তা পরিবর্তন ও বন্ধ করে দেয়া সম্ভব নয়। এই সকল বিশ্বাস কোথা থেকে পেলে ইউজারসিফ? নিজের প্রতি অনেক বিশ্বাস আছে তোমার। আমার পরওয়ারদিগারের নিকট থেকে আলী জনাব। আমি নিজে থেকে কিছুই বলি না, তিনি আমাকে রূপান্তর শিক্ষা দিয়েছেন। এগুলো যা বলছো অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। প্রমাণ করা তো দূরের কথা, তুমি কিছুই পারবে না। তুমি যে খোয়াবের ব্যাখ্যা করেছো সেটা সত্যি তো নয়ই। হাতে তোমার খোদার কুদরতের কথা বলছো, সেটা তো নেই। যদি অনুমতি প্রদান করেন আমি এই সন্দেহের পর্দা উন্মোচিত করব এবং এই খোয়াবের হাকিকত ও আমার পরওয়ারদিগারের কুদরত প্রমাণ করব। জনাব অজ্ঞামোহর যদি সম্মত হন তাহলে পরস্পর সমঝোতার ভিত্তিতে খোয়াবের রূপান্তর করব। এখন পর্যন্ত আপনার খোয়াব বিশ্লেষণকারী বলেছেন গরু মিশরের বছর হিসেবে ব্যাখ্যা হয়ে আসছেন, সঠিক তো? হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং কবুল করছেন যে দুটো স্বপ্নে গরু ও গমের দানাগুলো একই অর্থে ব্যবহার হয়েছে? প্রকৃতপক্ষে তাই হবে। তাহলে কি সবুজ ও হুষ্টপুষ্ট প্রচুর পরিমাণ ফসলের নিশানা নয়, আর মৃত ও নিস্তেজ এবং শুকনো রোগা দুর্ভিক্ষের নিশানা নয়? ভিন্ন কোনো ব্যাখ্যা জেহেনে আসছে না। আপনি স্বীকার করলেন। তাহলে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে মিশরে 7 বছর প্রচুর ফসল উৎপাদিত হবে এবং পরের 7 বছর শুষ্ক মৌসুম ও দুর্ভিক্ষ বিরাজ করবে? সাবাস সাবাস ইউজারসিফ, এটি আমার খোয়াবের সর্বোত্তম এবং নিকটতম ব্যাখ্যা। এটাই সঠিক ব্যাখ্যা। জওয়ান ইউজারসিফ সঠিক ব্যাখ্যাই করেছেন। দেখলেন তো অজ্ঞামোহর, বলেছিলাম না এরা ফাউ খাওয়ার দল। এরা অযথাই নিজেদের খোয়াব বিশ্লেষণকারী দাবি করে। এরা সবকিছু নিজেদের উদ্ভট কল্পনা থেকে বলে থাকে, যেই সব বিশ্লেষণ কখনোই কারো উপকারে আসে না। আপাত দৃষ্টিতে এই ব্যাখ্যা সঠিক, কিন্তু ব্যাখ্যার বাস্তবতা সঠিকভাবে বাস্তবায়ন হবে না। বিষয়টির ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত কেউ শুনেছেন যে পবিত্র নীল নদের সেচের পানির কাজে কোনো ব্যাঘাত ঘটেছে? এই ব্যাখ্যা দক্ষিণে অবস্থিত
কৃষ্ণকার ভূমির জন্য প্রযোজ্য। মিশর ভূমির জন্য নীলনদ হচ্ছে সোনা খচিত আংটি স্বরূপ। কিন্তু আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এ পর্যন্ত নীলনদ বেশ কয়েকবার অন্যান্য নীল সাগর থেকে পানি ধার করেছে এবং পানি স্বল্পতায় ভুগেছে। যদি ধরেও নেই যে ইউজারশিপের খোয়াব ব্যাখ্যা সঠিক নয়, তারপরও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরেকটু সাবধানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে মিশরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। সমাধানের পথটা কি? উত্তম হচ্ছে 7 বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করবেন এবং সঞ্চয় করবেন, এবং এই ফসল দুর্ভিক্ষে 7 বছর খরচ করবেন এবং জনগণকে নাজাত দেবেন। সাবাস সাবাস হাকিম ইউজারশিপ। সমাধানের পথ ও খোয়াবের ব্যাখ্যার মতন সঠিক। তার মানে আপনি একটি খোয়াবের পেছনে রাজ্যের 14 বছর ব্যয় করবেন। আপনি কি এর থেকে উত্তম পথ জানেন? ধরে নিন এটি সম্ভাব্য বিপদ। সম্ভাব্য বিপদের জন্য কি মুক্তির পথ তালাশ করা উচিত নয়? কেন নয়? কিন্তু লক্ষ্য রাখা উচিত 14 বছর একটি জাতি তার মূল্যবান সময় একটি খোয়াবের ব্যাখ্যার জন্য ধ্বংস করে দেবে এবং রাজ্যের সকল মূলধন নিয়ে উদ্ভট সব বিপদের সঙ্গে সংগ্রাম করবে মহামান্য বাদশাহ। আমার বিবেক বলছে যে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়াই উচিত। দেখা গেল সত্যি সত্যি ঘটে গেল। তখন যদি আমাদের প্রতিষেধক না থাকে তাহলে তখন কি করব? যেহেতু আমরা ভবিষ্যৎ জানতে পারলাম, এখন আমাদের সতর্ক হতে হবে। এখন যেহেতু সমাধানের পথ পেয়েছি, এই ভয়াবহ বিপদ আমরা মোকাবেলা করতে পারবো। আমরা ইউজারশিপের প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের বিপদ সম্পর্কে সজাগ করেছে। আমরা ইউজারশিপের খোদার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। ইউজারশিপকে শুকরিয়া, কারণ সে ভিন্ন খোদার অনুসারীদেরকেও সহযোগিতা করেছেন। ইউজারশিপের পবিত্রতা ও তার গুণা থেকে বিরত থাকার কথা সবাই শুনেছেন। আজকেও তার হেকমত ও বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা সবাই অবগত হলাম। সকল খোয়াব ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা দিতে পারেনি, সে সেই ব্যাখ্যা দিয়েছে। আজ থেকে তাকে নিজের আমিন হিসাবে নির্বাচন করলাম। আজ থেকে আমার নিকট তার জায়গা হচ্ছে নিরঙ্কুশ। তার জায়গা আমার দরবারে। আজ আমি আনন্দিত ও উদ্দোলিত রয়েছি। আমি চাইছি না এই খুশি তোমার খোয়াব ব্যাখ্যাকারীদের শাস্তি দিয়ে ক্রোধে রূপান্তরিত হোক। আজ মিশরের খাদেমদের এবং তাদের খোয়াব ব্যাখ্যাকারীদের অক্ষমতা আপনাদের সকলের সামনে প্রকাশিত হলো, এবং আপনারা দেখলেন যে আমুন খোদার চাইতো শক্তিশালী খোদা রয়েছে। আমার খুশি ক্রোধে রূপান্তরিত না করতে চাইলে এখান থেকে চলে যান। পুরা আহাম্মক একজন। জানিস না তোর কোথায় মুখ বন্ধ রাখা উচিত, কোথায় কথা বলা উচিত। আমুনের রিজিক খাস আর আমুনের দুশ্মনের সমর্থন করিস। তার ব্যাখ্যা তো সঠিক ছিল, আমি ইনসাফ অস্বীকার করতে পারিনি। আহাম্মক, কে তোকে বলতে বলেছে? কে তোকে স্বীকারোক্তি দিতে বলেছে? কেন অন্যদের মতো তুই মুখ বন্ধ রাখতে পারলি না? কেন দুশ্মনের কথায় সত্যতা দিয়ে সিলমোহর মেরে দিলি? কেন বলবেন না? কেন বল? আলী জনাব, ছেড়ে দিন, ছেড়ে দিন, আলী জনাব, মারবেন না, করে দিন আলী জনাব। বাদী আমর। জি আলী জনাব। এটাকে নিয়ে যাও। আলী জনাব, আলী জনাব, রহম করুন আলী জনাব। আমি খেয়ানতকারী নই আলী জনাব। আমাকে রহম করুন আলী জনাব। আমি খেয়ানতকারী নই আলী জনাব। এখন পর্যন্ত এই লাঞ্ছনা
ইবাদতখানা ও ইবাদতখানার খাদেমদের জন্য আসেনি। নিঃসন্দেহে পরাজয়ের খবর মিশরের আনাচে কানাচে অতি দ্রুত পৌঁছে যাবে। বলবে যে ইব্রানি ইউজারসিফের খোদা একজন ভয়ঙ্কর ভেড়া চড়ানো রাখালের খোদা। এই খোদা মহান আমুনের খোদার উপর বিজয়ী হয়েছে। একজন অনভিজ্ঞ খোয়াব বিশ্লেষণকারী মিশরের অভিজ্ঞ ও প্রাচীন খোয়াব ব্যাখ্যাকারীদের ওপরেও বিজয়ী হয়েছে। এটা যেমন আমাদের জন্য লজ্জার, তেমনি মহান খোদা আমুনের জন্য। মিশরের লোকজন আমাদের খোয়াব ব্যাখ্যাদানকারীদেরকে ইলাহি হিসাবে ইবাদত করত। এখন আমাদের কি হবে? আমন খোদা রহম করুক, জানি না এই অপমানের প্রতিশোধ কবে নিতে পারবো। আমাকে ক্ষমা করবে, তুমি কি রাজমহলের কাজে নিযুক্ত? তুমি কি চাও? ইউসুফ, দুঃখিত, ইউজারসিফ। তো তুমি কি ইউজারসিফকে চেনো? তাকে কি দরকার? সে কি এখন এই রাজমহলে আছে? মনে হয় আছেন। আমি 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 তার একজন বন্ধু। তুমি ইউজারসিফের বন্ধু? হ্যাঁ, আমি মালিক ইবনে জার। ইউজারসিফকে বলবে যে মালিক 20 বছর ধরে তার জন্য অপেক্ষা করছে। জনাব ইউজারসিফ আমার খবরের ব্যাখ্যা এমনভাবে করেছেন যে সামনে বড় ধরনের দুর্ভিক্ষ রয়েছে এবং এই বিশাল সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীর দায়িত্ব এমন কাউকে দেওয়া উচিত যিনি বিশ্বস্ত ও নেককার হবেন এবং প্রজ্ঞাবান হবেন। আপনারা মিশরের গণ্যমান্য ব্যক্তিগণ এমন কাউকে কি চেনেন? মহামান্য বাদশাহ পুতিফার, এই সংকট মোকাবেলায় তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি। পুতিফার অত্যন্ত অসুস্থ এবং এই কঠিন কাজ সম্পাদন করা তার জন্য মুশকিল হবে। আলী জনাব, আমার মনে হয় রাজমহলের নিরাপত্তা প্রধান হরেন হবি এই কাজের জন্য সবচাইতে উপযুক্ত হবে। হরেন হোপ অনেক সামর্থ্য রাখেন, কিন্তু তার সকল সামর্থ্য লস্কর পরিচালনা করায়, কৃষি মন্ত্রণালয় পরিচালনায় নয়। হে ইউসুফ, এই কঠিন দায়িত্ব পরিচালনার ভার তোমার কাঁধে। এটি গ্রহণ করো। খোদাবান্দের ইচ্ছা এটাই যে মিশরে তোমার ক্ষমতা প্রতিষ্ঠিত করবে। মহামান্য বাদশাহ, এই আজিফা আমার উপরে ন্যস্ত করুন। আমাকে মিশরের অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করুন। আমি একদিকে যেমন মানুষের সম্পদ ও প্রধান খাদ্যশস্যগুলো হেফাজত করব, এবং অন্যদিকে এই খোয়াবের ব্যাখ্যার আলোকে আমি আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নেব। তাই তো, তোমার থেকে কে উত্তম হতে পারে? আমার বিশ্বাস তুমি এই ক্ষেত্রে সফল হবে। আজ থেকে আমি তোমাকে মিশরের অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করলাম এবং সকলের উদ্দেশ্যে বলছি, আজ থেকে জনাব ইউজারসিফ মিশরের বাদশার
মহান শলা পরামর্শকারী হিসেবে নিযুক্ত হবেন। জোয়ানটি আমার অপরিচিত, কিন্তু সে বেশ জ্ঞানী। আচ্ছা, কিন্তু তোমার কি মনে হয় এই যুবক সেরকম কঠিন কাজ করতে পারবে? তা জানি না। তোমাদের কি মনে হয় তার খোদা কি আমাদের খোদাগণের চেয়েও মহান আর শক্তিশালী? আমার কিন্তু তাই মনে হয়। দেখলে না কিভাবে অজ্ঞমোহর ও ইবাদত খানের খাদেমরা পরাজয় স্বীকার করলো। তবে যাই বলো না কেন, মিশরে অভিজাত সম্প্রদায় থাকতে একজন ভিনদেশীকে নির্বাচিত করা লজ্জায় মাথা কাটার অবস্থা। আপনারা মিশরের সম্ভ্রান্ত ব্যক্তিগণ জানেন যে সাধারণ জনগণের কাছে খব বিশ্লেষণকারীগণ কতটা পদমর্যাদার অধিকারী, এবং যে কেউ এই মাকামে পৌঁছাতে পারে না। উনি যে নজির আমাদের সবাইকে দেখিয়েছেন তা সবাই দেখাতে পারে না। তার এই অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও স্বর্ণখচিত করে রাখব। আজ মহামান্য বাদশাহ উদার হস্তে এই নগণ্য বাদশার উপর দায়িত্ব অর্পণ করেছেন। আমার তাগাদ এই যে এই আনুকূল্যকে কামেল করুন। আমি জনাব ইউজারসিফের সকল তাগাদ গ্রহণ করব। আমার দুইটি তাগাদ। প্রথমটি, আমার কারণে কারাগারে বন্দী সকল নারীকে আপনি আজাদ করে দেবেন। এবং দ্বিতীয়টি, জাভিরা সকল কারাবন্দীকে আপনি মুক্ত করে দিন। আমি তাদের সঠিক ও সুন্দর আচরণের জিম্মেদার হলাম। আমরা আপনার কারণে ওই নারীদের কারাগারে বন্দী করেছি। যদি আপনি চান তবে আজাদ হবে, কিন্তু আপনি ভুলে গেছেন এই জুলেখার কারণে আপনি বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। জি মহামান্য বাদশাহ, আমি সবকিছু ভুলে যেতে চেষ্টা করছি। আপনি বছরের পর বছর জুলেখার কারণে হাজতে ছিলেন। সে একজন খেয়ানতকারী নারী, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি প্রতিশোধ নিতে সৃষ্টি হইনি আমার বানু। যে সকলের জন্য ক্ষমা আর রহমত নিয়ে এসেছে সে কখনোই অভিশাপ প্রদান ও প্রতিশোধ পরায়ণ হতে পারে না। আমরা ভেবেছিলাম আপনি জুলেখা ও প্রতিফারের প্রতি চরম প্রতিশোধ নেবেন। আমি শুধু চেয়েছিলাম নিজের উপরে আনা মিথ্যা অপবাদ দূর করতে, তাদের কোনরূপ শাস্তি প্রদান বা কারাগারে বন্দী করতে নয়। এছাড়া নিষ্পাপ কারাবন্দীদের আজাদ করার প্রার্থনাও আমি করেছি। জাভিরার বন্দীদের আজাদ করা ঠিক হবে না। তারা তো বিপজ্জনক। তারা আমুন ও মিশরের হুকুমতের বিরোধী। আমি চাই না তাদের মুক্তি দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা ডেকে নিয়ে আসতে। আমি বছরের পর বছর তাদের সঙ্গে থেকেছি। আমি তাদের চরিত্র ও ভালো ব্যবহারের জিম্মাদার হলাম। তারা এখন আর জেলখানায় থাকার মতো নয়। অধিকার তোমার হাতে। তুমি আজকে ফরমান দেওয়ার হক রাখো এবং তোমার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিনিধিদের বাধ্য করতে পারো। আদেশ দাও যেন তারা আজাদ হয়। শুকরিয়া জ্ঞাপন করছে আলী জনাব। বার্তা গ্রহণকারীকে খবর দাও। দরুদ আপনার উপর সেনাপতি তক্রুতা। দরুদ। এটি সেনাপতি জনাব হোরেন হোবের পক্ষ থেকে। এই চিঠি কার জন্য? জেলখানার প্রধান জনাব কিদামুনের। আমুন তোমার হেফাজত করুক। ঠিক আছে। এই দরজা খোলো।
সবাই শোনো, আমার নিকটে এসো। মিশরের বাদশার শলা পরামর্শকারীর পক্ষ থেকে জাভিরা কারাগারের প্রধান কিদামেনকে জানানো যাচ্ছে যে জাভিরার বন্দীদের উত্তম চরিত্র ও আচরণ সম্পর্কে অবগত আছি, এবং আমি এও জানি যে অসংখ্য বন্দী জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী হয়েছে এবং তারা বেগুনাহ। তাই অবশিষ্ট দিনগুলোর জন্য সকল কারাবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা নিজের জন্য ওয়াজিব বলে মনে করছি, এবং এই মর্মে সকল কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। মিশরের বাদশার শলা পরামর্শকারী ইউজারসিফ। আমরা আজাদ হয়েছি, আমরা আজাদ হয়েছি।